মহারাজ, আমি আপনাকে তৃপ্ত করতে পেরেছি তো? অবশ্যই আমি তৃপ্ত। তুমি সাক্ষাৎ একজন রতি প্রতিমা মহারাজ। কামকলাকে তুমি এক অভূতপূর্ব শিল্পে উন্নীত করেছো। আমি আমি তোমাকে একটি দায়িত্ব দিতে চাই। আমায়? অত্যন্ত গুরু দায়িত্ব। আমি জানি এই কাজে তুমি উপযুক্ত। কি কি সেই দায়িত্ব যা স্বয়ং মহারাজ আমার স্কন্ধে অর্পণ করতে চান? আমি চাই অর্কভূমিতে একটি সৌর্য মন্দির প্রতিষ্ঠা করতে। সূর্যদেবের মন্দির গাত্রে তুমি রতিচিত্রের সমাহার ঘটাবে। আমি? সেই রতিচিত্রের উৎকর্ষতা যেন শতাব্দীর পর শতাব্দী অক্ষয় হয়ে থাকে। থাকবে। সেই আশ্চর্য সুন্দর রতিচিত্র অবলোকন ও অনুধাবন করবার জন্য যেন সারা পৃথিবী থেকে দলে দলে মানুষ ছুটে আসে এই সূর্য মন্দিরে। আসবে। অভূতপূর্ব সেই রতিচিত্র এবং মন্দির যেন আমাকে অমর করে রাখবে মহারাজ। একমাত্র তুমি পারবে সেই রতিচিত্র অঙ্কন করতে। আমি? নগরী, তুমি রাজ্যের শ্রেষ্ঠ শিল্পী। অর্কভূমির মাহাত্ম্য কি মহারাজ? তুমি সাম্যের নাম শোনোনি? শুনেছি তো। শাম্ব ছিলেন কৃষ্ণের জ্যেষ্ঠ পুত্র, অসম্ভব রূপবান ও বীর, যার উপর বর্ষিত হয়েছিল পিতার অভিশাপ। নারায়ণ নারায়ণ। কি সংবাদ নারদ মুনি? এ সংবাদ জানাতেও কুণ্ঠাবোধ করছি, কিন্তু এ অনাচার যে সহ্য হয় না যুগাবতার। অনাচার? কি বলছেন মুনিবর? আপনার জ্যেষ্ঠ পুত্র শাম্ব সে যে কোনো নারীকেই সম্ভব করতে ছাড়ছে না, এমনকি আপনার যুবতী স্ত্রীদের পর্যন্ত কাম কলায় উত্তেজিত করে তাদের সঙ্গে গোপনে লীলা খেলা শুরু করেছে। ছি 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 ছি। হাজার হলেও তারা আপনার স্ত্রী, শাম্বর সৎ মাতা, হলোই বা তারা যুবতী। অন্তত আপনার সম্মানটুকুর কথা ভেবেও। আপনি জানেন আপনি কি বলছেন মুনিবর? জানেন নিশ্চয়ই। এ অভিযোগ মিথ্যা হলে তার শাস্তি কি? নারায়ণ নারায়ণ। ভগবান আপনার সম্মুখে দণ্ডায়মান হয়ে মিথ্যাচার করবে এহেন দুঃসাহস ত্রিভুবনে কারই বা আছে? হ্যাঁ, আপনি যথার্থই শুনেছেন প্রভু। আপনার জ্যেষ্ঠ পুত্র আপনার হাতের বাইরে চলে যাচ্ছে। না পিতা, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। স্তব্ধ নরদম, তোমার স্পর্ধা থেকে বিস্মিত হচ্ছে। তুমি যদু বংশের কলঙ্ক। তোমার নিমিত্ত আজ যদু বংশের মান সম্মান সব মাটিতে মিশে গেছে। পাপিষ্ঠ, তোমার অহংকার আকাশ ছুঁয়েছে। পিতা, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। যে রূপ তোমার অহংকার, ধ্বংস হয়ে যাবে সেই রূপ। তোমার সমস্ত শরীর ভরে যাবে মারণ কুষ্ঠ রোগে। পিতা, এক দুর্বিষহ মৃত্যু যন্ত্রণায় তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে। পিতা, তিলে শেষ হয়ে যাবে। পিতা। কৃষ্ণের অভিশাপে শাম্বর সারা শরীর কুষ্ঠ রোগে ভরে উঠল। তিনি অর্কভূমিতে এসে চিত্রা নদীর তীরে উপাসনা করতে শুরু করলেন সূর্যদেবের। ওম ঘৃণী সূর্যায় নমঃ। ওম ঘৃণী সূর্যায় নমঃ।
সারা ভারতবর্ষ থেকে জড়ো করলেন সমস্ত কুষ্ঠরোগীদের। এক মনে সূর্য দেবতার আরাধনা চলতে লাগলো বছরের পর বছর। একসময় দেবতা সন্তুষ্ট হলেন, আশীর্বাদ করলেন শাম্বকে। শাম্বর শরীর থেকে অদৃশ্য হল কুষ্ঠরোগ, তিনি সেরে উঠলেন। আমি এই পবিত্র কর্তব্য পালন করতে প্রস্তুত মহারাজ। আমি আপনাকে কথা দিলাম, শতাব্দীর পর শতাব্দী এই সূর্য মন্দির আপনাকে অমর করে রাখবে। শুরু হচ্ছে নাটক অলৌকিকা আজও। কাহিনী, নাট্যরূপ ও নির্দেশনা অয়ন দাস। পৃথিবীতে শুরু হয়েছে আলোর অভিষেক। বহু দূরে চিত্রা নদীর তীরে এসে সূর্য দেবতার আরাধনা করছেন কুষ্ঠ রোগীদের দল। অনতি দূরে সমুদ্র স্নান সেরে উঠে এলো এক রূপবান যুবা পুরুষ। এই যুবার নাম দেবদত্ত। ভীষণ এক বিষাদ গ্রাস করেছে তাকে। সে একজন চিত্রশিল্পী, কিন্তু সে তার শিল্পের কোনো কদর পাচ্ছে না। মাঝে মাঝে হতাশ হয়ে সে ভাবে আর কোনো চিত্র সে অঙ্কন করবে না। প্রতিদিন ভোরে সমুদ্রের তীরে সে ধ্যানে বসে, উপাসনা করে সূর্যের, উপভোগ করে আকাশ ও সমুদ্রের রঙের খেলা। উপাসনা সমাপ্ত করে গৃহের অভিমুখে ফিরে আসছে দেবদত্ত। আচমকা সম্মুখে চোখ আটকে গেল। এক অপরূপা যুবতী আনমনে বসে আছে নির্মীয়মান মন্দির গাত্রে হেলান দিয়ে। সে গভীরভাবে চিন্তাচ্ছন্ন। এই যুবতীর দেহ বল্লরিতে রয়েছে এক জাদু সৌন্দর্য, যা সমস্ত পুরুষকে নিশ্চিত মৃত্যুর দিকে ঝাঁপ দিতে বাধ্য করে। আজ 1254 খ্রিস্টাব্দের বৈশাখ। কলিঙ্গের রাজা নরসিংহদেব অর্কভূমিতে প্রস্তুত করছেন এক সুবিশাল সূর্য মন্দির। এই সূর্যদেবের মন্দির যেন ঈশ্বরের তর্জনীর মতো শাসন করছে বিশ্ব চরাচরকে। মন্দির এখনো নির্মিত হচ্ছে, আর কিয়ৎকাল অন্তেই এখানে উপবিষ্ট হবেন সূর্যদেব। সূর্যদেব যেন অশান্ত উদ্ধত সমুদ্রকে শাসন করে বলবেন, শান্ত হও, সংযত হও। একসময় সমুদ্রের জল ফুঁড়ে উঠে আসেন অর্কদেব। দেবতার প্রথম স্পর্শ লাগে মন্দির গাত্রে। অজান্তেই সেই দেবতার উদ্দেশ্যে প্রণাম জানায় অলৌকিকা। তার হাত দুটো বুকের কাছে উঠে আসে, আঁখি ভরে ওঠে অশ্রুতে। কোনদিন গেছো কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে, কোনদিন গেছো কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে, দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে। কোনদিন গেছো কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুজে। বিশ্বাস করুন, লেখক কবিদের মধ্যে যে এত দলাদলি, এত রাজনীতি আর এত কোদল থাকতে পারে, তাই লেখক কবিতা জমায়েতে না এলে আমি জানতেই পারতাম না। ও, আমার পরিচয়টা তো দেওয়া হয়নি। আমার নাম সায়ক,
আমি লেখক। না না, তেমন নাম করা কেউ নই। আমি একজন নতুন লেখক, নিয়মিত ফেসবুকে লিখি। ফেসবুকে আমার লেখাগুলো মোটামুটি পপুলার হয় জানেন। এছাড়াও আমি বিভিন্ন লিটল ম্যাগাজিনের সঙ্গে অ্যাটাচড, সেখানে নিয়মিত গল্প, কবিতা, প্রবন্ধ লিখি। 15 জন নবীন প্রবীণ লেখককে বাঁকিপুটে বেড়াতে নিয়ে এসেছে ছন্দনীড় নামের একটি প্রকাশনা সংস্থা। হোটেল খরচ, খাওয়া দাওয়া, বেড়ানো সমস্ত খরচ দিচ্ছে এই প্রকাশনা সংস্থা। আর তার বদলে লেখকদের একটা করে গল্প বা কবিতা লিখে দিতে হবে ছন্দনীড়কে, যার সাবজেক্ট হবে সমুদ্র। আমার মতো বেশ কিছু সম্ভাবনাময় উঠতি লেখককে আমন্ত্রণ জানানো হয়েছে এখানে, সেই সঙ্গে বেশ কিছু প্রবীণ প্রথিতযশা লেখককেও। নবীন প্রবীণের মেলবন্ধন, আলোচনা, সমালোচনাই হলো এই গেট টুগেদারের মুখ্য উদ্দেশ্য। ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে। পথ খুঁজে যারা হয়রান, কোনদিন সেই ময়দান তারা পেয়ে যায়। হঠাৎ অবাক হয়ে আশেপাশে ওপরে তাকায়, কোন পথ যেখানেতে নেই সেখানেই মিলে আখে আরেক আশা। সব পথ পাড়াবার পর বুঝি খোঁজ মেলে আপনার, খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে চেনা মুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে, একটি শিমুলার আকাশ যেখানে মুখোমুখি চাই পরস্পরে, মুখোমুখি চাই পরস্পরে, মুখোমুখি চাই পরস্পরে। দুপুরের তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে হই হই করতে করতে আমরা পৌঁছে গেছি অফবিট টুরিস্ট স্পট বাঁকিপুটে। হোটেলে আমরা ছাড়া আর কোনো বোর্ডার নেই। হোটেলের পিছনেই বিস্তীর্ণ ক্যাসুরিনার জঙ্গল, আর সেই জঙ্গল পেরোলেই জানেন আদিগন্ত সমুদ্র। স্বর্গ থেকে নির্বাসিত কোনো নিঃসঙ্গ দেবীর মতো একা একা হাঁটছেন সাহিত্যিক ইলোরা চৌধুরী। ফেসবুকে প্রোফাইল থেকে জেনেছি আর কিছুদিনের মধ্যেই 50-এ পা দেবেন ইলোরা। তবু কি অসম্ভব সেক্সি! ওর নির্মেদ ছিপছিপে শরীর আর হাঁটার মধ্যে এক অদ্ভুত ছন্দ আছে। ইলোরা তার চটি দুটো এক হাতে ধরে আছেন, আর এক হাত দিয়ে সামান্য উঁচু করে ধরে রেখেছেন তার শাড়ি। দেখতে পাচ্ছি ওর দুধে আলতা পায়ের গোছ, সাদা রঙের সায়ার লেস, যা এক অনুপম মাদকতার সৃষ্টি করেছে। ইলোরার রক্তাভ পায়ের পাতায় বালি জমেছে। যদি সুযোগ পেতাম তবে নিজের হাতে ইলোরার পায়ের পাতা দুটো ধুইয়ে দিতাম। ইলোরা চৌধুরী আমার চেয়ে প্রায় 15 বছরের বড়, তবু ওর প্রতি আমার এই যে বাঁধ ভাঙা সেক্সুয়াল আর্জ, একে কি ইডিপাস কমপ্লেক্স বলে? যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেন সাথী। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। কি অপূর্ব গাইছেন না! উনি জমায়েতের মূল আকর্ষণ, স্বনামধন্যা লেখিকা ইলোরা চৌধুরী। ইলোরা অতি অল্প বয়সেই বহু পুরস্কারে সম্মানিতা। সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে। তীব্র রোদ পুড়িয়ে দিচ্ছে চামড়া। ভাটার টানে সমুদ্র চলে গেছে অনেক দূরে। মাঝখানে জেগে উঠেছে চড়া। ওদিকে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলি মাছ বোঝাই নৌকা। কিছুক্ষণ অন্তর অন্তর একটা ট্রাক সেই নৌকোগুলো থেকে শুটকি মাছ বোঝাই করে নিয়ে যাচ্ছে।
সমুদ্রতট একেবারে নিরালা, জনমানবহীন। একটি নাম না জানা পাখি হট্টিটি হট্টিটি করতে করতে উড়ে চলে গেল এদিক থেকে ওদিক। ওরা সমুদ্রের তট ধরে হেঁটে চলেছে। যারা তরুণ তরুণী নবীন লেখকের দল, তারা খলবল করতে করতে অনেক দূর এগিয়ে গেছে, আর যারা বয়স্ক প্রবীণ লেখক, তারা ধীর পায়ে গল্প করতে করতে অনেক পেছনে আসছেন। হাত পাতুন। আরে এত সুন্দর ঝিনুকগুলো তুমি আমাকে দিয়ে দিলে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট, সো সুইট। এই উপহার আমি পুরস্কারপ্রাপ্ত কোনো লেখিকাকে দিইনি, কিন্তু আমি এই উপহার দিয়েছি একটি রোগা মেয়েকে, যে লিখেছিল উড়ন্ত অক্ষরের ঢেউয়ের মতো কবিতা, যে লিখেছিল চাক ভাঙা চাঁদের মতো ওই রকম রক্তে ঝড় তোলা উপন্যাস। তুমি সবগুলো পড়েছ? আমি আপনার সব লেখা পড়েছি, সব। আর পড়তে পড়তে এক নিঃসঙ্গ মেয়েকে দেখেছি, যে বড় অভিমানী, যে অজস্র ভিড়ের মধ্যেও অপূর্ব একা। আপনি তো আমাদের চিন্তান্বিত করে তুললেন নগণ্যটি। এত দিন হয়ে গেল, এখনো মন্দির গাত্রে আপনার স্থাপত্য শিল্প সম্পূর্ণ হলো না, এখনো অর্ধেক কাজ সম্পূর্ণ হয়নি। মহারাজ কি তবে ভুল মানুষের হস্তে এই দায়িত্ব অর্পণ করেছেন? মার্জনা করবেন রাজপুরোহিত, আপনি বোধহয় একটু বেশি রূঢ় হচ্ছেন। এ সাধারণ শিল্প নয়, 64টি কামকলাকে মন্দির গাত্রে প্রস্ফুটিত করতে হবে, এমনই নির্দেশ মহারাজের। এ অত্যন্ত উচ্চমার্গের শিল্প, এর জন্য উপযুক্ত সময় প্রয়োজন। আমাদের বেশি সময় নেই নগণ্যটি, আর কিয়ৎকাল অন্তেই শুরু হবে উত্তরায়ণ। তার আগেই মন্দিরে সূর্য দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা আবশ্যক। আপনি অপারগ হলে সত্বর অবহিত করবেন, আমরা অন্য কোন শিল্পীকে এখানে প্রেরণ করব। কলিঙ্গ রাজ্যে আর যা কিছুরই অভাব থাক, ভালো শিল্পীর অভাব নেই। শুভরাত্রি। আজ বোধহয় অমাবস্যা, নিকষ অন্ধকার, বড় অসহায় লাগছে। মন্দিরের মাত্র 40% শেষ হয়েছে, আরো 60% বাকি। আসছে না, আসছে না, আসছে না, মাথায় কিচ্ছু আসছে না। সকালের আলো এসে পড়েছে মন্দির গাত্রে। সেখানে পাথর কেটে বানানো হচ্ছে 64টি কামকলার বিভিন্ন রূপ। দেবদত্ত মুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগল সেই শিল্পকর্ম। এমন সময় তার পাশে এসে দাঁড়াল অলৌকিকা। হে ভদ্রে, আপনি প্রত্যহ কি প্রত্যক্ষ করেন এখানে? প্রণাম নেবেন ভদ্রা। আমি নিজে একজন চিত্রশিল্পী, একজন ভাস্করও বটে। আমার বিষয় ঋষি বাৎসায়নের 64টি কামকলা। প্রায় 2000 রতিচিত্র আমি অঙ্কন করেছি, যা বাৎসায়নের কামকলার স্বাক্ষর বহন করে। আমি নিজেকে ক্রমাগত ভেঙেছি,
আমি কামনাকে অতিক্রম করে আনন্দ এঁকেছি। আমি মিলনের তীব্রতম মুহূর্তে ঈশ্বরের অবস্থানকে অনুভব করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার এই রতিচিত্র বিজ্ঞজনেরা তেমন মূল্য দেননি। তারা অশ্লীলতার অভিযোগে আমাকে কারারুদ্ধ করার হুমকি দিয়েছেন। আমার গৃহে সেই চিত্র নিতান্তই অনাদরে পড়ে আছে। আপনি কোথায় বাস করেন? নিকটেই বাস করি। ওই যে বৃক্ষরাজি দেখা যাচ্ছে, ওই বনানীর অন্তেই আমাদের গ্রাম রূপনগর। হে ভদ্রে, যদি আপনার আপত্তি না থাকে, আমাকে কি একবার দেখানো যায় সেই অমোঘ শিল্প? আমি জানি আপনাদের মতো অনামী প্রতিভাবান শিল্পীর যথাযথ মূল্যায়ন হয় না। তবে আমি অলৌক্তিকা, নগণ্যটি অলৌক্তিকা, কথা দিচ্ছি, যদি সত্যিই উৎকৃষ্ট হয় সেই শিল্প, তাহলে স্বয়ং রাজ দরবার পর্যন্ত আমি আপনাকে নিয়ে যাব। হে চিরশ্রেষ্ঠা সুন্দরী, আমি সারা জীবন শুধু অবহেলা আর অনাদর পেতেই অভ্যস্ত। একজন শিল্পী অর্থ, মান, যশ কিছুই চায় না। সে চায় স্বীকৃতি। আমি সামান্য একটু স্বীকৃতি চাই। সেটুকুই হবে আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। সেদিন অপরাহ্নে নেমে এলো বছরের প্রথম বৃষ্টি। ঊষর ভূমিকে সিক্ত করল বারিধারা। এক উপসী শরীরে কাঙ্ক্ষিত কামনার স্পর্শ লাগলো, আর অজস্র অভূতপূর্ব শিল্পকর্মের হাত বদল হলো। সমুদ্রের সামনে এলে কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় প্রত্যেকটি সমুদ্র তটের নিজস্ব অভিমান আছে এক অনন্ত একাকিত্ব। ঠিক বলেছেন। কখনো উত্তেজিত সমুদ্র আছড়ে পড়ে সেই তটের শরীরে, আবার নিজস্ব খেয়ালে এক আশ্চর্য নির্লিপ্তির সঙ্গে চলে যায় দূরে, বহু দূরে। একাকী সমুদ্র তট তখন আনমনে কি ভাবে জানো? কিভাবে ভাবে সমুদ্র কখনো তাকে তেমন ভাবে ভালোবাসেনি। সমুদ্র আবারও আসে, আবারও ফিরে যায়। তবু সমুদ্র তট কখনো মুখ ফিরিয়ে নেয় না। ঝাউবনের ভেতর দিয়ে একা একা হাঁটলে তার কান্না শোনা যায়। একটা কথা জিজ্ঞাসা করব? বলো না, কি বলবে? ইদানিং আপনার লেখা কিন্তু অনেক কমে গেছে। সময় নেই গো, একদম সময় নেই। সরকারি প্রজেক্টগুলো নিয়ে এত ব্যস্ত থাকি না, এত মিটিং, এত সেমিনার, কখন ভাববো আর কখনই বা লিখবো। তোমরা যারা লিখছো তাদের প্রতি আমার একটাই সাজেশন, তোমরা জীবনকে স্টাডি করো, চারপাশে তাকাও, চোখের ক্যামেরায় ছবি তুলে মস্তিষ্কের ডার্ক রুমে সেভ করো, তারপর সময় মতো তাকে ডেভেলপ করো। লেখক কিন্তু কখনো সাংবাদিক নয়। সারাদিনের ঘোরাঘুরির পরে সন্ধেবেলা বসেছে সাহিত্যের আড্ডা। আজ সিনিয়র লেখিকা সঙ্গীতা মুখার্জি নবীন লেখকদের টিপস দিচ্ছেন। লেখক কিন্তু ঈশ্বরের সমান, কারণ সে সৃষ্টি করে,
লেখকই পারে সামান্য একটা মোমবাতি দিয়ে পাঠকের মনে 1000 ওয়াটের আলো জ্বালাতে। পাঠকের মন যদি মোমবাতির স্থির শিখা হয়, তবে লেখা হলো একটি আলগা বাতাস, যা ওই মোমবাতির শিখাটিকে সামান্য দোলা দেবে। তাই লেখক কখনো অন্যের লেখা থেকে নিয়ে কিচ্ছু লিখবে না। সে হবে ইউনিক, একমেবা দ্বিতীয়ম। সে কাউকে ভয় পাবে না, কারণ তার কোনো আত্মীয় বা বন্ধু নেই। একজন লেখককে হতে হবে শৈবদের মতো নির্লিপ্ত, শাক্তদের মতো কঠোর, আর বৈষ্ণবদের মতো অনুভূতিপ্রবণ। তবেই সে প্রকৃত লেখক হতে পারবে। আর তা হতে গিয়ে একজন কবির বুকের ভেতরে নিরন্তর হতে থাকে রক্তক্ষরণ। এটাই তার নিয়তি, এভাবেই তার বেঁচে থাকা। সায়ক, সায়ক, রাই সায়ক, হ্যাঁ দাদা। তুমি ওই চটি চাটা মেয়ে ছেলেটার পদে পদে ঘুরছো না? চটি চেটে চেটে একেবারে সাদা ফকফকে করে ফেলেছে। যা বলেছো। আমাদের একটা বই বের করতে জুতোর শুক্তলাখ হয়ে যায়, আর ওই চটি চাটা লেখিকার বছরে 3টে করে বই বের হয়। লাস্ট 5 বছরে একটা লেখাও তো পাতে দেওয়ার মতো না। আরে চাটবে না কেন? হ্যাঁ, চাটবে নাই বা কেন? রাজার হাটে জমি পেয়েছে। সুরের বাচ্চা শালা। শাড়ি পরে ধরন দেখেছ? সবসময় নাভির 3 ইঞ্চি নিচে, আর শীত গ্রীষ্ম অল টাইম স্লিভলেস ব্লাউজ। এত জঘন্যভাবে শাড়ি পরে জাস্ট তাকানো যায় না। দাদা আমি আসি, আমার একটু কাজ আছে। কোনো প্রিন্সিপাল নেই, ক্যারেক্টারের মা বাবা নেই, বসে বসে এই বাচ্চা ছেলেটার মাথা খাচ্ছে। আজ সন্ধ্যাবেলায় ঘটে গেছে সম্পূর্ণ অনভিপ্রেত একটি ঘটনা। আজ শেষ দিন বলে একটা ককটেল পার্টির আয়োজন করা হয়েছিল। বীরেন রাহার মতো অতটা না হলেও ইলোরা চৌধুরীও খানিকটা টিপসি ছিলেন। সাহিত্য থেকে তর্কটা মোড় নিয়েছিল রাজনীতির দিকে। সামান্য কথা কাটাকাটি হতে হতে আচমকা বীরেন রাহা আক্রমণাত্মক হয়ে উঠলেন। আরে জানেন, আপনাদের মতো চটি চাটা লেখিকারা না বাংলা সাহিত্যের কলঙ্ক, বুঝলেন? বাংলা সাহিত্যের কলঙ্ক। মনে রাখবেন একদিন আপনাদের মতো এই সব চটি চাটাদের পিঠের চামড়া দিয়ে এই আমাদের মতো প্রলেতারিয়েতদের না পায়ের জুতো তৈরি হবে। Shut your mouth! Scoundrel! How dare you! চটি তো আপনিও চড়তে গিয়েছিলেন, কলকে না পেয়ে সরে গেছে। চুপ সালা! সাহস কম নয়, গায়ে হাত দিচ্ছিস? হ্যাঁ, গায়ে হাত দিচ্ছিস? একদম তুই তুকারি করবেন না, একদম তুই তুকারি করবেন না। দেখুন কেমন তুই তুকারি করছিস। বেশ করবো, দেখুন কেমন তুই বেশ করবো সালা চাটুকার। চিনিস আমায়? আমি লিটিল ম্যাগাজিনের লড়াই আন্দোলন থেকে উঠে এসেছি রে, তোর মতো ছেটালি করে নয়। আরেকবার গায়ে হাত পড়লে না তোর ওই নোংরা কালো হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। আপনি আমাকে চেনেন না। আপনার কলম আমি চিরকালের মতো থামিয়ে দিতে পারি। সবাইকে আপনার এগেইনস্টে খেপিয়ে তুলতে আমার 1 মিনিট লাগবে। দেখুন আমি কবিতা লিখি রে, তোর মতো কবিতার নামে রুলিং পার্টির স্লোগান লিখি না। যা 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 করার করে নিবি, যা। মুখ সামলে কথা বলবেন। এই অন্ধকারে এখানে বসে আছেন? এখানে আপনি
চলুন 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 চলুন, ঘরে চলুন, ঘরে চলুন না, আপনি আপনি ঘরে চলুন, আসুন। না না না, আসুন, আমার 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 কাঁধে ভর দিন, উঠুন, কাঁধে ভর দিন, আসুন 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 আসুন। নতুন আইডিয়া আসে না, সারাক্ষণ শুধু সেমিনার, ভাষণ, মিটিং, স্লোগান, লিফলেট, বক্তৃতা। কখন ভাববো, কখন লিখব? আমি আমি শেষ হয়ে গেছি, শেষ শেষ, ফিনিশড। আমার আমার হাতে আর কোনো লেখা বেরোবে না। আমি জানি বেরোবে না, বেরোবে না। এখানে এখানে সব কষ্ট জমা হয়ে আছে, সব কষ্ট এখানে জমা হয়ে আছে। কেউ নেই যাকে বলি। একা লাগে, বড় একা লাগে। অসাবধানে এলোমেলো হয়ে যাওয়া শাড়ি, ব্লাউজে আর অবিন্যস্ত চুলে ইলোরাকে মনে হচ্ছে কোনো সাপ ও ভ্রষ্টা উর্বশী। শায়কের ভীষণ পেতে ইচ্ছে করল ইলোরাকে। সে ইলোরার ঠোঁটে খুব গভীরভাবে একটি চুম্বন এঁকে দিল। ইলোরা একটু বাধা দিলেন না। তারপর উত্তাল এক সামুদ্রিক ঝড় উঠল। গুড মর্নিং শায়ক। গুড মর্নিং। শায়ক, কাল তোমার লেখা গল্পটা পড়লাম, যেটা চেক করতে দিয়েছি। কোণার্কের সূর্য মন্দিরের ইতিহাস এইভাবে আগে কেউ তেমন লেখেনি। বেশ সাহস করে খেটে রিসার্চ করে লিখেছো, খুব ভালো ভেবেছো। থ্যাংক ইউ। একজন লেখকের ভাবনাই তার অ্যাসেট। অন্যরকম ভাবনাই তো লেখককে লেখক করে তোলে। তবে লেখার মুন্সিয়ানা আরো বাড়াতে হবে। তোমার লেখায় একটা অ্যামেচার গন্ধ আছে। এইসব লেখা ফেসবুকের জন্য ঠিক আছে, কিন্তু বড় পত্রিকায় লিখতে গেলে আরো পরিণত হতে হবে, জানো। তুমি পারবে। ক্যারি অন, বেস্ট অফ লাক। আমার লেখা দেশকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে। আসলে খুব স্ট্রং একটা সোর্স না থাকলে না কেউ সুযোগ দিতে চায় না। আমার এই গল্পটা আপনি একটু এডিট করে দেবেন প্লিজ। আমার গল্পটা প্রায় 1000 শব্দের, ওরা 1500 শব্দের গল্প চাইছে। আমি কিছুতেই 500 শব্দ যে কিভাবে বাড়াবো সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। নিশ্চয়ই দেব। তুমি কলকাতায় ফিরে আমার সঙ্গে যোগাযোগ রেখো। আসলে নানান ঝামেলায় এত ব্যস্ত থাকি, এত প্রজেক্ট। বাই দ্য ওয়ে, আমি না বলা পর্যন্ত কোনো জায়গায় গল্পটা পোস্ট করো না কিন্তু। বিশ্ব চরাচর জুড়ে
রাত নেমে এসেছে সুগভীর নিদ্রার মতো। অর্কভূমির দেবদেউল একটি অমীমাংসিত প্রশ্নের মতো একা দাঁড়িয়ে আছে। মন্দিরের বিভিন্ন কোণে জ্বলছে মশাল। রাত্রির দ্বিতীয় প্রহরে হয়তো নিদ্রায় আচ্ছন্ন রয়েছে প্রহরীরাও। শুধু ঘুম আসছে না অলৌকিকার। সে বিস্ময়ে অভিভূত হয়ে অবলোকন করছে এক অনামা শিল্পীর অপূর্ব সৃষ্টি। সেই অসাধারণ রতিচিত্রগুলি তার সমস্ত চিন্তন জুড়ে অনুরণন ঘটাচ্ছে এক ভয়ানক ভাবনার। মশালের আলো এসে পড়েছে অলৌকিকার মুখে। তার আরক্ত আননে জমেছে শ্বেত বিন্দু। এই রতিচিত্র তাকে অমর করে রাখবে। সেই অমরত্বের একমাত্র দাবিদার হবে সেই কলিঙ্গ রাজ্যের শ্রেষ্ঠ রূপসী, শ্রেষ্ঠ বিদুষী, নগর নটী অলৌকিকা। এই অসামান্য শিল্পকর্মের কৃতিত্ব কখনোই একজন অনামা শিল্পীর প্রাপ্য নয়। খুব দ্রুতই রতিচিত্রগুলিকে নকল করে নিয়ে মন্দির গাত্রে তার সংস্থাপন করতে হবে। তার আগে একটি জরুরি কাজ সম্পন্ন করতে হবে। রাত্রির অন্ধকার ভেদ করে একা একা বাইরে বেরিয়ে এলো অলৌকিকা। দূর থেকে ভেসে আসছে সমুদ্রের গর্জন। প্রহরী, প্রহরী, আদেশ করুন দেবী। খবর দাও কোটালকে। আমাকে ডেকেছেন দেবী? কি করেন আপনারা? কেন কেন প্রতিদিন আমাকে অপমানিত হতে হবে? প্রতিদিন কেন আমাকে কুষ্ঠরোগীদের অশ্লীল ইঙ্গিতের সম্মুখীন হতে হবে? আপনারা বোঝেন না, বোঝেন না যে এতে আমার শিল্প সৃষ্টি ব্যাহত হয়? আমি এবার সরাসরি রাজার কাছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে বাধ্য হব। আমাকে কি করতে হবে দেবী? ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, জ্বালিয়ে দিন, জ্বালিয়ে দিন ওই গ্রাম। এই গ্রামের একটা মানুষও যেন বেঁচে না থাকে। যথাজ্ঞা দেবী। দেশকাল পত্রিকাটা হাতে নিয়ে যেন বজ্রাহত হল শায়ক। এও কি সম্ভব? এটি একটি গল্প সংখ্যা। এখানে 7 জন বিখ্যাত লেখকের গল্প বেরিয়েছে, আর সেখানে ইলোরা চৌধুরী লিখেছেন একটি ছোট গল্প। গল্পের বিষয় কোণার্কের সূর্য মন্দির। শায়কের লেখা অভিশপ্ত দেবদেউল গল্পটাকেই হুবহু টুকে দিয়েছেন স্বনামধন্যা লেখিকা। কিছু কিছু জায়গায় একেবারে লাইন শুদ্ধ। শুধু গল্পটিকে আরেকটু বাড়িয়ে 1500 শব্দের করেছেন। শায়কের মনে হলো কেউ তার শরীরটা ব্লেড দিয়ে চিরে তাতে নুন মাখিয়ে দিয়েছে। রাগে অন্ধ হয়ে সে ফোন করলো ইলোরাকে। বিপ বিপ শব্দ করে ফোনটা বন্ধ হয়ে গেল। ইলোরা ব্লক করে দিয়েছেন শায়ককে। এক অসহায় কান্না শায়কের সমস্ত শরীর নিংড়ে বেরিয়ে এলো।
সুপ্রভাত ম্যাডাম। দেশকাল থেইকা মিঠুন মিত্র কইতাছি। সুপ্রভাত মিঠুন দা, বলুন কি বলছেন? আরে ফাটাইয়া দেছেন দিদি। ও তাই বুঝি? আমাগো গল্প সংকলনে আপনার গল্পটাই তো সবচেয়ে হিট করছে। বাহ বাহ বাহ, বেশ বেশ। আরে আপনার গল্পটা পড়নের জন্যই তো আমাগো পত্রিকার সেল 22 গুণ বাইরা গেছে। অন্যান্য লেখকেরা তো আপনার সামনে খাবি খাইতাছে। কি যে বলেন? কি খাইবেন কর? পুকুরের কাঁচা সন্দেশ না গোলবাড়ির কষা মাংস? দুটোর কোনোটাই না, বয়স হচ্ছে না। আসলে কি জানেন, এই গল্পটা লেখার আগে আমি দীর্ঘদিন ধরে রিসার্চ করেছি। উড়িষ্যায় পড়ে থেকেছি, ওদের বিভিন্ন পুঁথিপত্র পড়েছি, প্রচুর পরিশ্রম করে দুপাতা লিখতে পেরেছি। আসলে অন্যের শিল্পকে চুরি করে নিজের বলে চালানো ব্যাপারটাকে আমি এত ঘৃণা করি, এটা তারই বিরুদ্ধে একটা প্রতিবাদ বলতে পারেন। হ্যালো, আমি ছন্দনিক থেকে অভিজিৎ বলছি। হ্যাঁ অভিজিৎদা, তোমার গল্পটা কবে দিচ্ছ সায়ক? বইমেলা তো আর বেশি দূরে নয়। গল্পটা আমার লেখা হয়ে গেছে অভিজিৎদা। নাম দিয়েছি অলৌকিকা আজও। শুধু একটা ডিসক্লেমার দিয়ে দেবেন। ডিসক্লেমার? তা কি ডিসক্লেমার দেব? লিখবেন, ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক। এই ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকলে লেখক কোনোভাবেই দায়ী নয়। বিভিন্ন ভূমিকায় যারা অভিনয় করলেন: অলৌকিকা, শুভ্রা বেজ, ইলোরা, ববিতা সরকার গুহরায়, সঙ্গীতা, স্বাগতা মল্লিক, কথক দোয়েল সাহা, নারদ প্রলয় সজল দাস, রাজা নরসিংহদেব ও দেশকাল সম্পাদক মিঠুন মিত্র, সম্পাদক ছন্দনীর সজল কুমার দাস, দেবদত্ত ও কোটাল উদ্দীপক গঙ্গোপাধ্যায়, রাজ পুরোহিত সৌম্য ঘোষ, কৃষ্ণ ও বীরেন রাহা, তমসুক গোস্বামী, শাম্ব প্রহরী ও সায়ক অয়ন দাস। সঙ্গীত ববিতা সরকার গুহরায়, সোমা চক্রবর্তী, অঙ্কিতা চক্রবর্তী। আবহ ও সম্পাদনা অনিলাভ গাঙ্গুলি। নির্দেশনা অয়ন দাস।